নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি খবর নিয়ে আলোচনা করব। আজকে সংক্ষেপ হবে আমাদের এই প্রোগ্রাম। প্রথম কথা বলে নেওয়া দরকার, ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট একটা দারুণ সতর্ক বাণী দিয়েছেন বা বার্তা দিয়েছেন হোয়াইট হাউসের প্রতি। তিনি কড়া ভাষায় বলেছেন হোয়াইট হাউসকে, তোমরা খবরদার ইউক্রেনকে কোনো ধরনের মিসাইল, কোনো ধরনের অস্ত্র শস্ত্র বিক্রি করবে না, নতুবা ফল খুব খারাপ হবে। এইটা কিন্তু দয়া করে সাধারণ সতর্ক বার্তা হিসাবে নেবেন না বা ট্রিট করা যাবে না। অলরেডি গোটা পৃথিবী ব্যতিব্যস্ত হয়ে রয়েছে রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব নিয়ে। অন্যদিকে আমেরিকা তাইওয়ানকে অস্ত্র সরবরাহ করবে বলে চায়না ক্ষিপ্ত হয়ে রয়েছে। আবার ওইদিকে ভেনেজুয়েলার দিকে যুদ্ধজাহাজ পাঠিয়ে ভেনেজুয়েলাকে যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারি এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে আমেরিকা, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প। এখন পুতিন যদি সরাসরি হোয়াইট হাউসের সঙ্গে সংঘাতে লেগে পড়েন, যদিও সম্ভাবনা এই মুহূর্তে বিশাল ফ্লেয়ার আপ করবে এমনটি নয়, কিন্তু বিশ্ববাসীর চিন্তা বৃদ্ধি করার জন্য যথেষ্ট। কারণ আমরা অলরেডি বুঝতে পেরেছি যে ইউরোপের যে ছোট ছোট দেশগুলো রয়েছে তারা ইউক্রেনকে বিভিন্ন ধরনের ডিফেন্স ইকুইপমেন্ট সরবরাহ করবে, টাকা দিয়ে যথেচ্ছভাবে তাদের সাহায্য করছে এবং ভবিষ্যতেও করবে। তারাও চাইছিল যে আমেরিকা ইউক্রেনকে কেবল অর্থ সাহায্য নয়, তারা মিসাইলস দিয়ে বা অন্যান্য ডিফেন্স ইকুইপমেন্টস দিয়ে তারা সাহায্য করুক, যাতে ইউক্রেন যথাযথভাবে রাশিয়ার সঙ্গে লড়াই করতে পারে। এমতো একটা পজিশনে যখন গোটা বিশ্ব জুড়ে অনিশ্চয়তা তৈরি হয়, তখন কিন্তু ক্রুড অয়েল ভুক্তভোগী হয় আমাদের মতন ডেভেলপিং কান্ট্রিগুলো বা ডেভেলপিং যে দেশগুলো রয়েছে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, এটা ঘটনা যে কাঁচা তেলের দাম অর্থাৎ জ্বালানি তেলের দাম এখনো কিন্তু 5,300 টাকার প্রতি ব্যারেলের আশেপাশে রয়েছে। সুতরাং সেই জায়গাটার দিক থেকে আপাতত ভারতীয় অর্থনীতিতে কোনো আঁচ লাগছে না, এটা যেরকম ঘটনা। কিন্তু যে মুহূর্তে ওপেক তারা ঘোষণা করেছে যে তারা সিদ্ধান্ত নিতে পারে যে তারা তেলের প্রোডাকশন কমিয়ে দেবে, সেটা কিন্তু এই মানে দাঁড়ায় যে গোটা বিশ্ব জুড়ে তেলের সাপ্লাই কমবে। অলরেডি আমেরিকার ইনভেন্টরি কমে এসেছে, অর্থাৎ তেলের দাম বৃদ্ধি হওয়ার একটা ইঙ্গিত কিন্তু অয়েল প্রডিউসিং কান্ট্রিজগুলো তারা দিয়ে রেখেছে। যদি রাশিয়ার থেকে আমরা তেল না কিনতে পারি, যদি ওপেক দেশগুলো তারা তেলের প্রোডাকশন কম করার সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে একটাই মানে দাঁড়াতে পারে যে তেলের দাম ক্রমাগত বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। উপরন্তু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যদি পুতিনের এরকম সরাসরি সংঘাত হয়, খুব স্বাভাবিকভাবে ডলার ক্ষতিগ্রস্ত হবে, কারণ প্রত্যেকটা কেন্দ্রীয় ব্যাংক এমনিতেই তারা ডলারের উপর সম্প্রতিকালে খুব একটা ভরসা রাখতে পারছেন না। সেই জন্যে তারা হেজিং এর জন্য, এক্সট্রা প্রোটেকশনের জন্য তারা টনকে টন সোনা কিনে চলেছেন, এবং সেটা কেবলমাত্র 1-2 মাস না, বিগত 1 বছর বা 1.5 বছর ধরে কিন্তু বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক বিপুল পরিমাণ সোনা কিনছে, যার কারণে সোনার দাম আপনারা অলরেডি দেখেছেন যে 1 জানুয়ারি 2025-এ 78,000 টাকা থেকে 24 ক্যারেট প্রায় এখন 1,30,000 টাকা 10 গ্রাম 24 ক্যারেটে ট্রেড করছে। ভুক্তভোগী হচ্ছেন সাধারণ মানুষ। এইবার খেয়াল করে দেখুন যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট তারা হঠাৎ করে একটা নেগেটিভ ট্রেন্ড দেখাতে শুরু করেছে। ইউজুয়ালি যেটা হয়, ডলার ইন্ডেক্স যখন দুর্বল হয় তখন কিন্তু বেসিক্যালি যেটা দাঁড়ায় যে অন্যান্য অ্যাসেট, রিস্কি অ্যাসেট যেগুলো, সেইগুলোতে ইউজুয়ালি একটা উলম্ফন হয়। সেটাই আমরা দেখতে পেয়েছি ইউজুয়ালি সোনা বা রূপোর ক্ষেত্রে। এমনকি ক্রিপ্টোকারেন্সি মার্কেটেও সেই ধরনের ঘটনা আমরা ঘটতে দেখেছি।
কিন্তু আপাতত যেটা দাঁড়াচ্ছে, যদি এরকম অনিশ্চয়তার জায়গা আমরা দাঁড়িয়ে যাই, যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাবেল নিয়ে যেভাবে ম্যাগনিফিসেন্ট 7 কোম্পানিগুলোর শেয়ারের দর ক্রমাগত নিচে নামছে, মাইকেল বারের মতন যিনি শর্ট সেলার, প্রখ্যাত শর্ট সেলার, তিনি যদি শর্ট করে বসে থাকেন এরকম দু একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি, তার মানে এটা দাঁড়াচ্ছে যে কোথাও না কোথাও তাদের মনে হচ্ছে বিশ্ব অর্থনীতিকে বর্তমানে আমরা যে চোখে দেখছি তার কিন্তু মানে বিনিথ দ্য সারফেস আরো ভয়ানক কর্মকাণ্ড হতে পারে। ওয়ারেন বাফেট কয়েকশো বিলিয়ন ডলার তিনি হাতে করে বসে রয়েছেন, 1 মাস বা আধ মাস নয়, বিগত 2-3 বছর ধরে তিনি টাকাটা জাস্ট বিনিয়োগ করেননি। কি মনে হচ্ছে এত বড় বড় বিনিয়োগকারীরা কেউ শর্ট সেল করছেন, কেউ টাকা ইনভেস্ট করছেন, এবং 1-2 টাকার ব্যাপার না, কয়েকশো বিলিয়ন ডলার। রিলায়েন্সের যে মার্কেট ক্যাপিটাল 250 বিলিয়ন ডলারের কাছাকাছি, তার 1.5 গুণ টাকা নিয়ে ওয়ারেন বাফেট তিনি বসে রয়েছেন, কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন না। সুতরাং সামনের সপ্তাহে আমরা হয়তো অনেক এমন ঘটনা দেখতে পাবো যেটা এই মুহূর্তে হয়তো আমাদের কল্পনার মধ্যে নেই, কিন্তু এইটা চিন্তা আমাদের ডেফিনেটলি অবশ্যই থাকছে যে একদিকে ভারতবর্ষের ক্ষেত্রে সমস্ত ফ্যাক্টর যখন পজিটিভ, তখন যদি গোটা বিশ্ববাজার জুড়ে এরকম ধরনের মানে খারাপ একটা অবস্থা তৈরি হয় বা একটা অনিশ্চয়তার যদি পরিবেশ তৈরি হয়, সেক্ষেত্রে ভারতীয় শেয়ার বাজার, ভারতীয় অর্থনীতি যতই ভালো করুক না কেন, তারা তো বিশ্ব অর্থনীতি থেকে আলাদা নয়, তারই একটা অংশ। সুতরাং সেই জায়গাটায় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, আমাদের চিন্তা করতে হবে যে এক্স্যাক্টলি আমরা আমাদের বর্তমান পজিশনটা কি হবে। ইউজুয়ালি যারা বিশেষজ্ঞ তারা বলেন যখন খুব অনিশ্চয়তার পরিবেশ থাকে তখন বেস্ট হচ্ছে সাইড লাইন্সে বসে মজা দেখা। অথচ ভারতীয় শেয়ার বাজার তার সর্বকালীন উচ্চতার কাছাকাছি রয়েছে, সমস্ত ফ্যাক্টর যেগুলো পজিটিভ রয়েছে সেগুলো আগেও আলোচনা করেছি, আজকে কিছুটা ডেফিনেটলি আলোচনা করব। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমাদের যে রিটেল ইনফ্লেশন সেইটা ভয়ানকভাবে নিচে নেমে এসছে, মাত্র 0.25, এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যে ইনফ্লেশনটা ইউজুয়ালি দেখেন সেটা রিটেল ইনফ্লেশন, WPI ইনফ্লেশন নিয়ে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ততটা মাথা ব্যথা নেই। সেই রিটেল ইনফ্লেশন এতটাই নিচে নেমে এসছে যে এখন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এই দ্বন্দ্বের মধ্যে পড়েছে যে ভাই এই মুহূর্তে গ্রোথকে প্রাধান্য দেব নাকি আরো কয়েকটা আমরা কোয়ার্টার বসে থাকবো এই দেখার জন্য যে ইনফ্লেশন ফার্দার মাথা চাড়া দেয় কিনা। ডিসেম্বরের 5 তারিখে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আবার মনিটারি পলিসি কমিটির মিটিং আছে। বিগত মিটিংয়ে তারা কিন্তু কোন রকম তারা রেটে পরিবর্তন আনেননি, যা ছিল তাই, অর্থাৎ স্ট্যাটাস কোও মেনটেইন করেছিলেন। যদি ডিসেম্বরের 5 তারিখে রিজার্ভ ব্যাংক মনে করেন যে ইনফ্লেশন এতটাই নেমে গেছে যে এই মুহূর্তে বেস্ট উপায় হচ্ছে গ্রোথকে প্রাধান্য দেওয়া, সুতরাং রেট কাট নিয়ে আমরা অবশ্যই নতুনভাবে চিন্তা ভাবনা করতে পারি, সেটা ডেফিনেটলি মার্কেটের পক্ষে একটা পজিটিভ ফ্যাক্টর অবশ্যই হতে পারে। অর্থাৎ সিপিআই ডেটা আমাদের ক্ষেত্রে একটা পজিটিভ প্রভাব ফেলতে পারে এবং আরবিআই এর সিদ্ধান্তের ক্ষেত্রেও একটা পজিটিভ তারা স্টান্স নিতে পারে। কোয়ার্টারলি যে আর্নিং অর্থাৎ কর্পোরেট যে সিজন, সেটা আমরা কি দেখলাম যে ডেফিনেটলি একটা পজিটিভ সেন্টিমেন্ট ছিল, মোর অর লেস যেটা বিনিয়োগকারীদের প্রত্যাশা ছিল বা বিশেষজ্ঞদের প্রত্যাশা ছিল তার থেকে বহু কোম্পানি বেটার পারফরমেন্স করেছে। এটা আমাদের জন্য ডেফিনেটলি একটা আশার দিক তো বটে। এবার আমাদের অপেক্ষা কিসের জন্য, যে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্সরা বা তারা কবে ফিরে আসবে। কারণ এখনো অবধি এমন কোনো ইন্ডিকেশন ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্সরা দেননি যার মাধ্যমে আমরা বুঝতে পারি যারা পুনরায় ভারতবর্ষে তারা বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ করবেন। যা টাকা বিনিয়োগ হচ্ছে হয় আমেরিকাতে হচ্ছে, নয় চীনে হচ্ছে, নয় জাপানে হচ্ছে, না কোরিয়াতে হচ্ছে। যেদিন থেকে আমরা দেখবো যে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্সরা ফিরে আসছেন এবং স্টেডিলি ফিরে আসছেন, সেটা অবশ্যই ভারতবর্ষের জন্য আরেকটা পজিটিভ ইন্ডিকেটর হবে। হতে পারে সামনের সপ্তাহে আমরা দেখতে পারি তারা ফিরে আসছে, আমরা জানি না কবে ফিরে আসবে, কিন্তু আমাদের প্রত্যাশা তো ডেফিনেটলি এটা থাকবে যে তারা ফিরে আসছে। এছাড়া কৃষি পণ্যের দিক থেকে যদি বর্ষা দেখেন, স্বাভাবিক বর্ষা হয়েছে, সেটা কৃষি পণ্যের দিক থেকে কোনোভাবেই সেটা খারাপ বলা যায় না।
ভালো স্বাভাবিক যদি বর্ষা হয় সেক্ষেত্রে কৃষি পণ্য বেশি উৎপাদন হয়, অর্থাৎ খাদ্য সামগ্রীর দাম কমে যায়, সেক্ষেত্রে ফাস্ট মুভিং কনজিউমার গুডসরা বেশি, মানে যে কোম্পানিজগুলো রয়েছে তারা বেশি বেনিফিটেড হওয়ার সম্ভাবনা থাকে। তবে গ্লোবাল রিস্ক থেকে যাচ্ছে, এটা তো অলরেডি আলোচনা করলাম যে ইউএসএ যে ফেডারেল ব্যাংক তারা সত্যি সত্যি রেড কার্ড করবেন, যেরকম পাবেলকে রেড কার্ড করবেন, নাকি তিনি মাথা উঁচু করে বেরিয়ে যাবেন এই বলে যে ট্রাম্প যতই হুমকি দিক না কেন কেউ অন্তত আমার ঘাড়ে দোষ দিতে পারবে না যে আমি ইউনাইটেড স্টেটসে ইনফ্লেশনকে আমি বৃদ্ধি করে তবে গেছি। এটাও হতে পারে, আমরা কেউ জানি না। পাওয়েল মানে এবং ডোনাল্ড ট্রাম্পের যে দ্বন্দ্ব রয়েছে তার ভুক্তভোগী যাতে সাধারণ মানুষ না হয় সেটাই একমাত্র আমাদের প্রার্থনা থাকবে। এছাড়া তেল নিয়ে তো আলোচনা করলাম। জিও পলিটিক্স কিন্তু একটা বড় ফ্যাক্টর প্লে করছে, মানে কেবলমাত্র 1 মাস 2 মাসের ব্যাপার না, বিগত 2-3 বছর ধরেই জিও পলিটিক্সের প্রভাব আমাদের উপর পড়ছে। এইবার চলে আসছি পজিটিভ, যদি কিছু টেলওয়েন্ড হয়, এই যে জিএসটি রেশনালাইজেশন হলো, এটা নিঃসন্দেহে কনজিউমারদের বেশি কেনাকাটা করতে উৎসাহ দেবে। অটো সেক্টর, রিয়েল এস্টেট থেকে শুরু করে এমনি ফাস্ট মুভিং কনজিউমার গুডস, এইগুলোতে আমরা কনজাম্পশন বেশি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইনফ্লেশন কম হলে খুব স্বাভাবিকভাবে জিনিসপত্রের দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কমে যায়, সেক্ষেত্রে মানুষের ফার্দার পারচেস করার ক্ষমতাও বেড়ে যায়। এছাড়া ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা তারা ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন, বিগত 1 বছর ধরে বিপুল পরিমাণ তারা কিন্তু শেয়ার্স কিনছেন, ক্রমাগত কিনে চলেছেন। মানে বলা যেতে পারে সার্বিকভাবে মাসের পর মাস তারা কিন্তু নেট বায়াস রয়েছেন, সেটা কিন্তু আমাদের বাঁচিয়ে দিচ্ছে। কেন? কারণ এফআইএসরা যতই সেল করুন না কেন তার দ্বিগুণ কিন্তু কিনে চলেছেন ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, অর্থাৎ বিপুল পরিমাণ অর্থ কিন্তু আমাদের হাতে মজুদ রয়েছে। এবার সেক্টরাল রিকভারি হচ্ছে, সেটা মেটাল বলুন, ডিফেন্স বলুন, অটো বলুন, ইনফ্রাস্ট্রাকচার বলুন, কনজিউমার বলুন, সেটা খুব স্বাভাবিকভাবেই সেটা রিফর্মস, রেশনালাইজেশনস, রেগুলেশনসে রেগুলেশন শিথিল করার সবকিছু মিলিয়ে আমরা সেক্টরাল রিকভারি দেখতে পাচ্ছি। এইবার আর কি হতে পারে নেগেটিভ, আর সেটা তো অ্যাকসেপ্ট করতেই হবে। এক হচ্ছে আমাদের ডলার যদি ক্রমাগত ভারতবর্ষের টাকার বিরুদ্ধে শক্তিশালী হয়ে ওঠে, সেটা আমাদের টেনশন বাড়াবে, কারণ প্রধানত আমরা জিনিসপত্র বেশি আমদানি করি এবং রপ্তানি কম করি। সুতরাং ডলার শক্তিশালী হলে আমাদের বেশি অর্থ বিদেশি দেশগুলো বা কোম্পানিগুলোকে দিতে হবে, যার ফলে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ইম্পোর্টেড ইনফ্লেশন, সেটা আমরা চাইবো না। বিদেশি ফান্ডগুলো যে পরিমাণ অস্থিরতা দেখাচ্ছে তার ফলে রিটেল ইনভেস্টার্সরাও চিন্তিত হয়ে যাচ্ছেন। তাদের মনে বারবার এই প্রশ্ন আসছে যে ভাই, ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্সরা কেন আমাদের দেশের প্রতি আকর্ষিত হচ্ছে না, কেবলমাত্র ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরাই কেন কনফিডেন্স দেখাচ্ছে? অর্থাৎ একটা দ্বৈততা রয়েছে ইন টার্মস অফ ইনভেস্টমেন্ট, সেটাকেও অ্যাড্রেস করার প্রশ্ন অবশ্যই রয়েছে। সুতরাং কি এক্সপোর্ট হেভি যে সেক্টরসগুলো রয়েছে তারা দুর্বলতা দেখাচ্ছে, কারণ আমেরিকার 50% ট্যারিফ তারা মোটেই তোলেনি। যতই বিশেষজ্ঞরা বলুন না কেন 15 থেকে 16% ট্যাক্স সেটা শেষ পর্যন্ত দাঁড়াতে পারে ভারতবর্ষের মাথার উপর, চাপাতে পারে আমেরিকা, কিন্তু বাস্তব যেটা সেটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। বিগত কয়েক মাস ধরে ওই 50% ট্যারিফই কিন্তু আমাদের বিভিন্ন এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টরসগুলোর উপর রয়েছে, তার এফেক্ট ডেফিনেটলি তার শেয়ার দর বলুন, তার প্রফিটেবিলিটির উপর বলুন, সেটা পড়ছে, এটা অস্বীকার করা যায় না। এরপর সামনের মাসে সিপিআই, ডব্লিউপিআই ইনফ্লেশন অবশ্যই প্রত্যাশা থাকবে যেটা কমই থাকবে, এবং সেটা খুব স্বাভাবিকভাবে সেটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে ইনফ্লুয়েন্স করবে কি করবে না সেটা তো পরের ব্যাপার। কোয়ার্টার 2, কোয়ার্টার 3 আর্নিংস, কোয়ার্টার 3 যদি আর্নিংসের ক্ষেত্রে দেখেন, সেটা আবার জানুয়ারি মাস থেকে আমরা বুঝতে পারবো এই জিএসটির যে এফেক্টটা, রেশনালাইজেশন এফেক্টটা, সেটা সত্যি পড়ছে কিনা বা কতটা পড়ছে, কোম্পানিজগুলো ক্ষেত্রে তাদের প্রোডাক্টসের কনজাম্পশন বৃদ্ধি হচ্ছে কিনা সেটার উপর আমাদের তীক্ষ্ণ নজর থাকবে। এবং খুব স্বাভাবিকভাবে অয়েল প্রাইসের যে ট্রেন্ড সেটা কেমন থাকছে, কারণ যদি গোটা বিশ্বজুড়ে জিও পলিটিক্যাল আপহিবল হয়, টেনশনটা যদি আপহিবল হয়, এবং যদি আমরা দেখতে পারি যে সত্যি ওপেক তেলের প্রোডাকশন দারুণভাবে কমিয়ে দিল, রাশিয়ার কাছ থেকে আমরা তেল কিনতে পারলাম না, তার প্রভাব আমাদের ওপর পড়বে। সংক্ষেপে এটা বলা যেতে পারে যে এই মুহূর্তে আমরা অপেক্ষা করছি একটা গ্রোথের জন্য, তার জন্য আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার হেল্প চাই। তারা যদি ইন্টারেস্ট রেট কমান সেটা বুস্ট আপ করবে আমাদের গ্রোথকে। ইনফ্লেশন হাতের আয়ত্তের মধ্যে রয়েছে, সুতরাং
পজিটিভ ফ্যাক্টরসগুলো ভারতবর্ষের সপক্ষে রয়েছে। একটাই টেনশন, যেটা যেহেতু আমাদের 80% তেল বিদেশ থেকে আমদানি করতে হয়, সুতরাং তেলের দাম মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেলে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। যাই হোক, আজকে এখানে শেষ করছি। একটা বিচিত্র সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা ঘটনা। আমাদের ভালো কিন্তু প্রতিবেশীর খুব খারাপ, সেই জন্যই কিন্তু আমাদের যেটা হচ্ছে যে আমরা মন খুলে আমরা উৎসব করতে পারছি না। যদি জিওপলিটিক্যাল টেনশনস কম হতো, আয়ত্তের মধ্যে থাকতো, যদি গোটা বিশ্বের অর্থনীতি মোরাল লেস একটা ভালো অবস্থার মধ্যে থাকতো, ভারতবর্ষ নিঃসন্দেহে সেলিব্রেট করার জায়গা থাকতো। তার মানে এটা নয় যে ভারতবর্ষের স্টক মার্কেট পরের সপ্তাহে তার নতুন উচ্চতা, সর্বকালীন উচ্চতা ছুঁতে পারবে না। সেটা ছুঁতেই পারে, আমরা কেউ জানি না, শেয়ার বাজারকে প্রেডিক্ট করা ইম্পসিবল। কিন্তু আমাদের সবসময় যেটা আমরা পজিটিভলি চিন্তা করবো যে যাই ঘটুক না কেন সেটা আলটিমেটলি আমাদের সাহায্যই করবে, বিশেষ করে লং টার্ম বিনিয়োগকারীদের। আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো আলাদা করে শেয়ার মার্কেট কোনো স্পেসিফিক স্টক নিয়ে আলোচনা করিনি, সুতরাং ডিসক্লোজার দেওয়ার কোনো ব্যাপার নেই। ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল। বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারে বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন বা অ্যাডভাইস দেওয়ার প্রশ্ন নেই। কখনো যদি কোনো শেয়ারের ব্যাপারে আলোচনা করি, কেবল উদাহরণ হিসাবে আমার কথা শুনে যদি কোনো শেয়ারের ব্যাপারে আপনার বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবার শেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করছে, প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যাতে বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে পৌঁছে যায়, প্লিজ চ্যানেলটা বুস্ট আপ করার চেষ্টা করবেন। আজকের জন্য নমস্কার।